ভেক্টর ক্যালকুলাস। দেখো, ভেক্টর ক্যালকুলাস পড়তে গেলে আমরা ভেক্টর নিয়ে তো আলোচনা করছি। ভেক্টর কি? দিক রাশি, যার মান এবং দিক থাকে। তো আমাদের একটু ক্যালকুলাস সম্পর্কে জানতে হবে যে ক্যালকুলাস কি জিনিস। আসো ক্যালকুলাস নিয়ে একটু কথা বলে নেই। ক্যালকুলাস হলো ম্যাথমেটিক্সের একটা শাখা, যেমন বীজগণিত ছিল, জ্যামিতি, ত্রিকোণমিতি, এরকমই একটা শাখার নাম হলো ক্যালকুলাস। এবং এই ক্যালকুলাসটা কে আবিষ্কার করছে? তাহলে এই হলো ক্যালকুলাস। এবার ক্যালকুলাসে তোমাকে কি পড়তে হবে? ক্যালকুলাসে ইন্টারমিডিয়েটে তোমাকে দুইটা জিনিস পড়তে হবে। একটা হলো ডিফারেন্সিয়েশন, আরেকটা ইন্টিগ্রেশন। এগুলো তুমি দেখবা যে ম্যাথের ফার্স্ট পেপার, তোমার বইয়ের ম্যাথমেটিক্সের ফার্স্ট পেপারের শেষের দুইটা অধ্যায় 9 এবং 10, অন্তরীকরণ এবং যোগতিকরণ। এই ডিফারেন্সিয়েশনের বাংলায় হলো অন্তরীকরণ এবং ইন্টিগ্রেশনের বাংলায় হলো যোগতিকরণ। এটার আরো বাংলা আছে, ব্যবকলন, সমাকলন। এই তো আমরা এখানে ক্যালকুলাসকে অত বেশি ডিপলি পড়তে পারবো না। আমরা এখানে ভেক্টরের জন্য যতটুকু দরকার হবে ততটুকু পড়ব। ক্যালকুলাস কি কাজে লাগে? ক্যালকুলাসের মধ্যে ডিফারেন্সিয়েশন ব্যবহার করা হয়। মূলত ডিফারেন্সিয়েশন ব্যবহার করা হয় পরিবর্তন বের করার জন্য। পরিবর্তন, আরো অন্যভাবে বললে বক্ররেখার ঢাল বের করার জন্য। তোমরা শিখে আসছো সরল রেখার ঢাল, এখনো তোমরা শিখতেছো সরল রেখার ঢাল। বক্ররেখার ঢাল বের করার জন্য ব্যবহার করা হবে ডিফারেন্সিয়েশন। আর ইন্টিগ্রেশন ব্যবহার করা হয় ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। ইন্টিগ্রেশন ব্যবহার করা হয় ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল। যেমন ধরো, তুমি জানো এটা একটা বৃত্ত, এর ক্ষেত্রফল কি হবে বলো? পাই আর স্কোয়ার, এটা তুমি জানোই, পাই আর স্কোয়ার হয় ক্ষেত্রফল। আবার ধরো এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য প্রস্থ এবি। কিন্তু আমি বললাম যে আমার একটা জায়গা, জমি আছে, সেই জমিটা এরকম। এবার তুমি ক্ষেত্রফল কেমনে বের করবা? এটা তোমার পরিচিত শেপের মধ্যে তো পড়ে না। তোমার পরিচিত শেপ যেগুলো ছিল বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজ, এরা। কিন্তু এর বাইরে যদি এরকম কোনো র্যান্ডম শেপ আসে তখন তুমি কি করবা? তখন তোমাকে আসতে হবে ইন্টিগ্রেশনে। তাহলে ইন্টিগ্রেশন দিয়ে যদি এই ইরেগুলার শেপগুলার ক্ষেত্রফল বের করা সম্ভব হয়, তাহলে কি এগুলো বের করা যাবে না? এগুলোও করা যাবে। তো এই যে সূত্রগুলো তোমরা শিখছো, ওগুলো সবই আসছে ইন্টিগ্রেশন থেকে। কিন্তু ওটা তোমাকে ওই ক্লাসে পড়ানো হয় না, কারণ ওই ক্লাসে পড়লে তুমি আর পড়াশোনা করবে না। তোমার পড়াশোনা ওই জার্নি ওখানেই শেষ হয়ে যাবে, তোমার পড়াশোনার জার্নি। তো আমরা এখানে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের অল্প একটু ছোট ছোট কিছু জিনিসপত্র শিখবো, যেটা আমাদের এই ভেক্টর ক্যালকুলাসে কাজে লাগবে। তো আসো, ডিফারেন্সিয়েশনের খুব বিখ্যাত একটা সূত্র, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন। যেই সূত্রটা হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা বলো তো, প্লাস মাইনাস গুণ ভাগ এরা কি? এদের কি বলে? এরা হলো অপারেটর। ঠিক সিমিলারলি এই যে ডি ডিএক্স, এইটাও হলো একটা অপারেটর, ডিফারেন্সিয়েটিং অপারেটর। যেই অপারেটরটা ব্যবহার করা হয় ডিফারেন্সিয়েশন হবে বোঝানোর ক্ষেত্রে। যেমন আমরা প্লাস থাকলে কি বুঝি? যোগ হবে। তাহলে ডি ডিএক্স থাকলে আমরা কি বুঝবো? ডিফারেন্সিয়েশন করতে হবে। আর এখানে এই ডি ডিএক্স মানে হলো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এটা কেমন কথা? যেমন ধরো আমি পরিবর্তন বের করতে চাই, তো আমরা বসবাস করি কি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, যেখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটা অক্ষই আছে। এখন এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে এক্স অক্ষের দিকে পরিবর্তন কতটুকু। যেমন ধরো আমি এখানে দাঁড়ায় আছি না, আমি যদি উড়ে ওই কর্নার পর্যন্ত যাইতাম, ওই যে ওই কর্নার, উপরের কর্নার, তাহলে ওই কর্নার পর্যন্ত গেলে আমি তিনটা দিকে দূরত্ব অতিক্রম করতাম কিনা? তিন সাইডে। কোন কোন দিক? একটা হলো এই দিকে, একটা উপরের দিকে, আরেকটা এই দিকে। এই তিনটা দিকে, এদিকে একটা, এদিকে একটা, উপরের দিকে একটা। এখন আমি বের করতে চাচ্ছি যে আমার এই পুরা এখান থেকে ওখানে যাওয়ার জার্নির ভিতরে এক্স অক্ষের দিকে আমি কতটুকু গেলাম, মানে এক্স অক্ষের দিকে আমার পরিবর্তন কতটুকু। তো এই জন্য আমরা ব্যবহার করবো ডিডিএক্স। আবার যখন ওয়াই অক্ষের জন্য তখন আমরা ডিডিওয়াই, মানে এটা বুঝাবো যে ওই অক্ষের সাপেক্ষে বা ওই চলকের সাপেক্ষে আমার পরিবর্তন কতটুকু। এই
তাহলে ডিডিএক্স থাকলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। এক্স এর উপরে পাওয়ার এন মানে যে কোনো কিছু থাকতে পারে, 10, 11, 12, 1000, 5000, এ বি সি ডি যা ইচ্ছা, মানে এটা ধ্রুবক। তাহলে ধ্রুবকের ক্ষেত্রে ধ্রুবকটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ, ধ্রুবকে যে পাওয়ারটা ছিল সেখান থেকে 1 বিয়োগ হবে। তাহলে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 10 কি হবে বলো? 10 এক্স টু দি পাওয়ার 9। এই 10 সামনে আসলে এক্স থেকে 1 বিয়োগ হয়ে গেল পাওয়ার। ওকে, তাহলে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার বি, তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার বি মাইনাস 1 এরকম। ডি ডিএক্স অফ খালি আছে বি, এবার কি হবে বলো? এবার যখন তুমি এক্স এর সাপেক্ষে পরিবর্তন বের করো, ডিফারেন্সিয়েশন কি করে? পরিবর্তন বের করে না। এখন বি কি পরিবর্তনশীল? বা ধরো এখানে বি না হয়ে হলো 10, 10 কি পরিবর্তনশীল? 10 তো পরিবর্তন হতে পারে না, 10 তো একটা ফিক্সড নাম্বার। তাহলে 10 যদি পরিবর্তন হতে না পারে তাহলে পরিবর্তন নাই, তার মানে 0। তাহলে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 হবে, কারণ ধ্রুবক তো পরিবর্তন হয় না। ধ্রুবক আমরা কাদেরকে বলি? যেটা ফিক্সড সেটা হলো ধ্রুবক, তাহলে আর পরিবর্তন হবে না, এই জন্য এটা হবে 0। ওকে, এরপরে আসো ডি ডিএক্স অফ 10 এক্স টু দি পাওয়ার 5, তাহলে এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? ডিফারেন্সিয়েশন করলে 10টা তো ধ্রুবক, তাহলে 10 এর ক্ষেত্রে এখন তোমার মনে হতে পারে যে এখানে 10 তো 0 হলো, কিন্তু এখানে 10 0 হবে না। কেন 0 হবে না? ধরো তুমি এইভাবে চিন্তা করো, তোমার কোনো বন্ধুর ভাইয়ের বিয়ের দাওয়াত ধরো, তাহলে তুমি যদি একা যাও, যেখানে তোমার বন্ধু নাই, তো তোমাকে একা গেলে ঢুকতে দিবে? ধরো কথার কথা তার ফ্যামিলি তোমাকে চেনে না, তো তুমি একা যাইতে পারবা? কিন্তু তুমি যদি বন্ধুর সাথে যাও তাহলে তো কোনো সমস্যা নাই, তাহলে তোমাকে যাইতে দিবে। তুমি কিন্তু একই মানুষ, তুমি যখন একা গেছো তখন তোমাকে তারা চিনতে পারেনি, জন্য তাকে ঢুকতে দেয়নি। কিন্তু তুমি যখন বন্ধুর সাথে গেছো, বন্ধু তো পরিচিত ওর বাসা, তাহলে তখন তোমাকে ঢুকতে দিবে। ঠিক সেম ভাবে যখন ধ্রুবকটা একা আছে তখন এই কোনোভাবে পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যখন ধ্রুবকটা এক্স এর সাথে আছে, তাহলে এক্স তো পরিবর্তনশীল, তাহলে 10টাকে আমরা যেভাবে আছে এভাবেই রাখবো, এই যে তোমার মতো, যে তুমি যেভাবে আছো সেভাবেই থাকলা। এবার এইটা চেঞ্জ হবে, মানে এক্স টু দি পাওয়ার 5, তাহলে এক ডিফারেন্সিয়েশন হবে 5 এক্স টু দি পাওয়ার 4, তাহলে 50। ওই যে n-1। এরপরে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 9 প্লাস এক্স টু দি পাওয়ার 7, যদি ডিফারেন্সিয়েশন ডিডিএক্স অফ ডিফারেন্সিয়েটিং অপারেটরের ভিতরে দুইটা টার্ম থাকে যারা যোগ অবস্থায় আছে, তাহলে তাদের ডিফারেন্সিয়েশন হবে আলাদা। মানে প্রথমটার জন্য আলাদা ডিফারেন্সিয়েশন হবে, পরেরটার জন্য আলাদা হবে, যোগের জন্য আলাদা হয়ে যাবে। তাহলে প্রথমটার জন্য কি হবে বলো? 9x টু দি পাওয়ার 8, পরেরটার জন্য কি হবে বলো? 7x টু দি পাওয়ার 6। এই তাহলে এটা যে শুধুমাত্র যোগের ক্ষেত্রে হবে তা কিন্তু না, এটা বিয়োগের ক্ষেত্রেও হবে, যোগ বিয়োগ দুই ক্ষেত্রে। এখন তাহলে তোমার কথা হলো গুণের ক্ষেত্রে না, গুণের ক্ষেত্রে হবে না, গুণের ক্ষেত্রে তখন হিসাব আলাদা না। যদি এক্স আর এক্স গুণ থাকে, এটা তো এক্স এর সাথে ধ্রুবক গুণ, এক্স আর এক্স যদি গুণ হয়, এক্স আর এক্স গুণ থাকা মানে হলো যেমন ডিডিএক্স অফ এক্স সাইন এক্স এরকম যদি থাকে তখন আবার এইভাবে হবে না। যদি এক্স প্লাস সাইন এক্স থাকে তখন আলাদা হবে। আচ্ছা, তাহলে এইগুলো আমরা শিখে ফেললাম ডিফারেন্সিয়েশনের বেসিক রুলস। এবার আসো ডিফারেন্সিয়েশনের কিছু সূত্র লিখে নাও। যদিও আমাদের এই অধ্যায়ে ভেক্টরে এই সূত্রটাই লাগবে, তারপরেও যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন আলোচনা করলাম, তো সেই জন্য তোমরা এগুলো ডিফারেন্সিয়েশন সূত্রগুলোকে তোমরা লিখে নাও। ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, ddx of e to the power x সমান e to the power x, ddx of sin x সমান cos x, ddx of cos x সমান minus sin x, ddx of tan x, হ্যাঁ ছোট হাতের ই তার উপরে পাওয়ার x, ddx of sin cos tan হলো তাহলে cot x মাইনাস cosec স্কয়ার x, ddx of
sec x tan x d dx of cosec x minus cosec x cot x d dx of ln x 1 by x d dx of log a base x 1 by x log a base e d dx of a to the power x ln a এই এখন তোমার যদি প্রশ্ন থাকে যে এগুলো সূত্র কোথা থেকে আসলো, সেই প্রশ্নের উত্তর আমি এখন দিতে যাব না। এটা তোমাদেরকে ম্যাথে যখন ক্যালকুলাস করাবে তখন ম্যাথের টিচার তোমাদেরকে এগুলো করাই দিবে প্রমাণ। তারপরেও যদি তোমাদের এখনো কিউরিওসিটি থাকে তাহলে আমি অন্য এক সময় করাই দেব, ফাঁকা এক সময়। এটা তোমাদের ফিজিক্সে লাগবে না। আরো দুইটা সূত্র, আর একটা লেখে নাও। আরো অনেক সূত্র আছে, বাট আর একটা লেখো। ওই যে গুণ থাকলে কি হবে, এইটাকে বলে ইউভি সূত্র, ডিডিএক্স অফ ইউভি, ইউ আর ভি, হ্যাঁ আলট্রাভায়োলেট, হ্যাঁ ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, এটা হলো ইউভি সূত্র। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমাদের একটা প্র্যাকটিস দেই, করো দেখি। ডিডিএক্স অফ এক্স সাইন এক্স, তাহলে এই ডিফারেন্সিয়েশনটা করো দেখি। কি করছে এটা? সাবাস। ও এখানে দেখো, এখানে পড়বে যে ইউভি, এইখানে ইউভি পড়বে। দেখো ইউভি কেন পড়বে, এক্স এবং এক্স তো গুণ হয়ে আছে, দুইটা এক্স গুণ হয়ে আছে। তাহলে ইউ এখানে ধরবা এক্স কে ইউ, সাইন এক্স কে ধরবা ভি। তাহলে এক্স ঠিক থাকলো ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস সাইন এক্স ঠিক থাকবে ডিডিএক্স অফ এক্স। এবার দেখো আমরা লিস্টের মধ্যে খেয়াল করো, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি, কস এক্স। এরপরে সাইন এক্স ঠিক থাকলো, এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে, এক্স এর ডিফারেন্সিয়েশন হবে 1। কেমনে 1 হবে, দেখো এই যে এই সূত্রে ফেলাও, এক্স এর উপরে কিছু নাই মানে কি আছে, 1 আছে। তাহলে 1 সামনে আসবে, পাওয়ার থেকে 1 - 1 মানে 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে কি হয় 1। এই তাহলে এইটাই হলো অ্যান্সার, এটাই সেই ডিফারেন্সিয়েশন এইটার। সেখানে যদি এখানে ডিওয়াই থাকতে হবে, ডিওয়াই হতে হবে, হ্যাঁ তখন ইউভি সূত্রই পড়বে। দুটা এক্স, এক্স ইন্টু এক্স, তো এক্স ইন্টু এক্সে তুমি এই ইউভি সূত্র কেন ফেলবা, তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে, তখন তার ইউভি করার দরকার নাই। ইউভি আমরা তখনই করবো যে দুইটা এক্স সম্বলিত রাশি, একই জিনিস না আলাদা, একই হলে তো স্কোয়ার হয়ে গেল। তাহলে স্কোয়ার হয়ে গেল তো আমাদের ঝামেলা উঠে গেল, এই যে এক্স টু দি পাওয়ার n ফেলাই দেবো ডিরেক্ট। ঠিক আছে, তো এইটুকু ডিফারেন্সিয়েশন আমাদের জানলেই অনেক হয়ে যাবে একদম ভেক্টর ক্যালকুলাসের জন্য। এরপরে আসো ইন্টিগ্রেশন। এবার আমরা একটু ইন্টিগ্রেশন শিখি। ইন্টিগ্রেশনের সূত্র, ইন্টিগ্রেশন হলো ডিফারেন্সিয়েশনের পুরো উল্টা প্রসেস। ইন্টিগ্রেশন হলো ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস। যেমন ln x এর ডিফারেন্সিয়েশন কি 1/x, 1/x এর ইন্টিগ্রেশন আবার হবে ln x। a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন a টু দি পাওয়ার x ln a টু দি পাওয়ার x ln এর ইন্টিগ্রেশন হবে a টু দি পাওয়ার x। আচ্ছা তাহলে এই দেখো ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, লেখো এই চিহ্নটার নাম হলো ইন্টিগ্রেশন চিহ্ন। এই চিহ্ন থাকলে বুঝতে হবে যে ইন্টিগ্রেশন করতে হবে এখানে। আর এই dx মানে x এর সাপেক্ষে, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1, নিচে হবে n প্লাস 1 প্লাস c। এই c কি জিনিস এটা একটু পরে বোঝাচ্ছি। তাহলে আমরা কি বললাম আমি এখনই, যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন পরস্পরের উল্টা প্রসেস নাকি, তা আসো দেখি।
আসলে উল্টা কিনা? x⁻10 এর ডিফারেন্সিয়েশন কি হবে বলো? 10x⁻9। তাহলে 10x⁻9 যদি হয়, এই 10x⁻9 কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আবার কি x⁻10 পাওয়ার কথা, যদি উল্টা প্রসেস হয়। তো আসো দেখি এটাকে ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন করলে 10 আলাদা থাকবে, x⁻, দেখো সূত্র, x এর উপরে পাওয়ার n+1, তার মানে কি 9+1, নিচে 9+1 প্লাস c, তাহলে 10x⁻10 ডিভাইডেড বাই 10 প্লাস c, তাহলে 10 10 কাটা x⁻10 প্লাস c। দেখো এই যে আবার x⁻10 ফেরত চলে আসছে। হ্যাঁ প্লাস c, ওটা পরে আসতেছে ওটা পরে, একটু পরে। তাহলে দেখো x⁻10 আসছে কিনা? ওকে, আচ্ছা যাও সি দিও না, সি না দিলেই তো কোনো সমস্যা নাই নাকি? ঠিক আছে যাও যাও, সি দিও না, সি দিলাম না। এবারই বুঝবা যে সি কেন দেওয়া গুরুত্বপূর্ণ। দেখো এবার আমাদের ডিফারেন্সিয়েশন ডি ডিএক্স এর মধ্যে x⁻10 প্লাস 7, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলো? হ্যাঁ, তারপর প্লাস 0, কারণ প্লাসের জন্য ডিফারেন্সিয়েশন আলাদা আলাদা হয়, আর 7 এর মধ্যে তো x নাই, তার মানে 0। তাহলে 10x⁻9। এবার আসো আমরা আবার কি করব, 10x⁻9 কে করব ইন্টিগ্রেশন। তাহলে কত আসবে? এই যে আমরা এখানে করছিলাম একবার, কত আসছে? x⁻10। এবার তোমার প্রশ্ন হলো যে আপনি কেবলই বললেন যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন পরস্পরের উল্টা প্রসেস, মানে যাকে ডিফারেন্সিয়েশন করব তাকে ইন্টিগ্রেশন করলে আবার আগের জিনিস পাওয়া যায়। তো এখানে 7 কই পাওয়া গেল? 7 তো পাওয়া গেল না। আগের বার না হয় 7 ছিল না, কিছু ছিল না, সেটা বুঝলাম, কিন্তু এবার তো 7 ছিল, তো 7 গেল কোথায়? তো এই ইন্টিগ্রেশন করলে ধ্রুবককে রিকভার করা যায় না, ধ্রুবকটাকে রিকভার করা সম্ভব হয় না। এই জন্য আমরা প্রত্যেকটা ইন্টিগ্রেশনের শেষে একটা করে ধ্রুবক যোগ করে দেই। এই জন্য যোগ করে দিয়ে আমরা এটাই বোঝানোর চেষ্টা করি যে যদি এর সাথে কোনো ধ্রুবক থেকে থাকে তাহলে সেটা যোগ হবে, থাকলে থাকলো, না থাকলে নাই। ঠিক আছে? যেমন তোমাকেও দাওয়াত দিল, দিয়ে বললো যে আসার সময় আপনি আপনার বউ বাচ্চা সহ আসেন, বা তোমাকে তো বউ বাচ্চা বলবে না, যে বাচ্চা জামাই সহ চলে আসেন। তো এখন তার মানে তোমার বিয়ে করে যাইতে বলেনি, যদি জামাই থাকে তাইলে যাইতে বলছো, যদি না থাকে তো নাই। তো ধ্রুবকটা বুঝতে পারছো কিনা? এটা আরেকটা বাংলা ব্যাখ্যা আছে, এটার একটা বাংলা ব্যাখ্যা আছে। এটা আমি যেটা বললাম সেটা অফিসিয়াল ব্যাখ্যা। বাংলা ব্যাখ্যাটা কি? ডিফারেন্সিয়েশন মানে হলো পরিবর্তন, পরিবর্তন মানে হলো ছোট ছোট অংশে বিভক্ত করা। পরিবর্তন মানে কি? যে একটু একটু করে চেঞ্জ কিভাবে হচ্ছে। আর ইন্টিগ্রেশন মানে ক্ষেত্রফল, মানে সবগুলো মিলে একসাথে বের করা, এক জায়গায় করা। তো এইটাকে বাংলা ব্যাখ্যাটা এরকম, যে একটা কাঁচের গ্লাস যদি আমরা হাত থেকে ফেলে দেই তাহলে কি ভাঙবে না? ভাঙবে না, নাও ভাঙতে পারে, ভালো গ্লাস ভালো কাজ হলে তো ধরে নাও ভাঙবে। তো যদি ভাঙে ওইটাকে তুলে কি আবার জোড়া দেওয়া সম্ভব কিনা? সম্ভব। টেকনিক্যালি চিন্তা করলে সবই সম্ভব, সায়েন্টিফিক ওয়েতে সম্ভব, অবশ্যই সম্ভব। সবগুলা খুব সূক্ষ্ম সূক্ষ্ম কোনাগুলাকে ধরে ধরে তুলে ফেললেও তারপরেও ধরে নেওয়া হয় যে কিছু গুঁড়া পড়ে যায়, কাচের গুঁড়া, যেটাকে আর রিকভার করা সম্ভব হয় না। তো তুমি ছোট টুকরাগুলোকে তুলে জোড়া দিলেও দেখবা যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, বাট তাও নিচে একটু গুঁড়া পড়ে আছে হালকা, ওই গুঁড়াটাকে ধরা হয় ধ্রুবক, যেইটুকুকে রিকভার করা যায় না, সেটাই হলো সেই সি। ওদিক দিয়ে পানি পড়ে যাবে, কি জানি, কখনো এরকম ট্রাই করে দেখিনি, দেখতে হবে। সবকিছু সরি বললে কি সমাধান হয়ে যায় এই ক্ষেত্রে? হ্যাঁ, খুব অভিজ্ঞতা। এবার আমরা পড়ব ফিল্ড বা ক্ষেত্র। ইন্টিগ্রেশনের জন্য একটা সূত্রই লাগবে, যেন বাকি সূত্র নিয়ে আলাপ করলাম না। আর লাগবে বলতে ওরাও লাগবে না, বাট তাও জানা ভালো। ফিল্ড বা ক্ষেত্র কি জিনিস এটা আগে বুঝে আসো। ফিল্ড বা ক্ষেত্র মানে যেখানে আমার ঘটনা ঘটে সেটাই হলো ফিল্ড, সেটাই ক্ষেত্র। কি ঘটনা? যেমন ধরো কি কি ক্ষেত্র হয়, যেমন একটা ক্ষেত্র হলো মহাকর্ষীয় ক্ষেত্র। মহাকর্ষীয় ক্ষেত্র মানে কি? যেই এলাকার মধ্যে মহাকর্ষীয় বল কাজ করে সেটাই হলো মহাকর্ষীয় ক্ষেত্র। এখন তুমি বলতে পারো মহাকর্ষীয় বলতে সব জায়গায় কাজ করে, এই জন্য মহাকর্ষীয় ক্ষেত্র অসীম।
মহাকর্ষীয় ক্ষেত্রটা অসীম, সব জায়গায় কাজ করে, প্রত্যেকটা গ্রহ উপগ্রহ প্রত্যেকটা জিনিসপত্রের মধ্যে মহাকর্ষীয় বল কাজ করে। আচ্ছা, এরপরে তুমি আসো অভিকর্ষীয় ক্ষেত্র। এটা একটা ক্ষেত্র। তাহলে অভিকর্ষীয় ক্ষেত্রটা কেমন? অভিকর্ষীয় ক্ষেত্রটা হলো পৃথিবী স্পেসে মহাশূন্যে গেলে কি আর পৃথিবী নিজের দিকে টানতে পারে? পারে না। তার মানে পৃথিবী নিজের দিকে টানে কোন পর্যন্ত? মহাকাশ পর্যন্ত, মহাকাশের আগ পর্যন্ত। মহাকাশের আগ পর্যন্ত তুমি একটা কোনো বস্তুকে যদি ছেড়ে দাও তাহলে সে নিচের দিকে পড়ে যাবে আস্তে আস্তে, কিন্তু স্পেসে গেলে তখন আর পড়বে না, তখন ভাসতে থাকবে। কারণ কি? সেখানে অভিকর্ষীয় ত্বরণ নাই। অভিকর্ষীয় ত্বরণটা কি? যে পৃথিবী নিজের দিকে বা কেন্দ্রের দিকে সবকিছুকে টানে, এটাই। তাহলে এই টানটা যেই এলাকার মধ্যে কাজ করে সেটাকে আমি বলবো অভিকর্ষীয় ক্ষেত্র। আচ্ছা, এরপরে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র কি? যখন তুমি একটা চার্জ স্থাপন করো, একটা চার্জ নিছো, ধরো তুমি একটা জায়গায় এখানে 10 কুলম চার্জ নিলা প্লাস, তাহলে এই 10 কুলম চার্জ কি করবে? যে নেগেটিভ চার্জগুলোকে আকর্ষণ করবে, পজিটিভগুলোকে বিকর্ষণ করে দূরে সরাই দিবে। এটা একটা নির্দিষ্ট এরিয়া আছে যে এর বাইরে অনেক দূরে, যেমন ধরো এখানে আমি একটা চার্জ রাখলাম, আবার আমি একটা চার্জ রাখলাম আমেরিকাতে, তাহলে তখন কি হবে? আকর্ষণ বিকর্ষণ তো হবে না। তার মানে চার্জের একটা নির্দিষ্ট এলাকা আছে, যে এলাকার ভিতরে আসলেই শুধুমাত্র এই ঘটনাটা ঘটবে, ওই এলাকাটাকেই বলা হয় ক্ষেত্র। তাহলে ক্ষেত্র মানে যেই এলাকার মধ্যে আমাদের ঘটনাটা ঘটে। যেমন ধরো এই রুমের মধ্যে আমি তাপমাত্রা পরিমাপ করবো, যে এই রুমের তাপমাত্রা কত, তাহলে সেক্ষেত্রে আমার ক্ষেত্র কি? এই রুমটা। এই বাসার মধ্যে পুরোটা আমি তাপমাত্রা পরিমাপ করবো, তাহলে তখন আমার ক্ষেত্র কি? পুরো বাসা। এরকম। এই ক্ষেত্র হলো দুই প্রকার, একটা স্কেলার ক্ষেত্র আর একটা হলো ভেক্টর ক্ষেত্র। এখন স্কেলার ক্ষেত্র কোনগুলা, ভেক্টর ক্ষেত্র কোনগুলা? স্কেলার ক্ষেত্র মানে হলো যে টেম্পারেচার, যেই জিনিসপত্রগুলো স্কেলার রাশি তাদেরকে পরিমাপ করার জন্য আমি যে ক্ষেত্র ব্যবহার করবো সেটা হবে স্কেলার ক্ষেত্র। যেমন তাপমাত্রা পরিমাপের জন্য, তাপমাত্রাটা ধরো এই রুমের মধ্যে আমি তাপমাত্রা পরিমাপ করব, তাহলে তাপমাত্রা কি? স্কেলার রাশি, এই জন্য তখন সেই ক্ষেত্রটা হবে স্কেলার ক্ষেত্র। আবার ধরো তড়িৎ প্রাবল্য বা মহাকর্ষীয় প্রাবল্য, এগুলো সব ভেক্টর রাশি। কেমনে? তড়িৎ প্রাবল্য কি হয়? যে চার্জ তার নিজের দিকে টানে, চার্জটাকে নিজের দিকে টানে। যেমন ধরো এখানে আমি একটা চার্জ রাখলাম, এখানে আমি আরেকটা চার্জ রাখলাম, তাহলে এইটা কি হবে? দিকটা এদিক, এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ যেটাই হোক, এদের নিজের দিকে। তাহলে এই জন্য এই ক্ষেত্রগুলো হলো ভেক্টর ক্ষেত্র। এখন এই স্কেলার ক্ষেত্র এবং ভেক্টর ক্ষেত্র, যেই ক্ষেত্রেই তুমি যাও প্রত্যেকটা ক্ষেত্রের একটা ইকুয়েশন থাকে, সেটাকে বলে ফিল্ড ইকুয়েশন বা ক্ষেত্র সমীকরণ। ফিল্ড ইকুয়েশন বা ক্ষেত্র সমীকরণ কিরকম? দেখো, আমি এখান থেকে গেছি বগুড়া, গেছি, তো আমি আসে তোমাদেরকে গল্প করলাম যে আমি এখান থেকে কালকে বগুড়া গেছিলাম, বা ধরো ঢাকা, রাজশাহী, যেখানে হোয়াটএভার, যেখানে ইচ্ছা এক জায়গায় গেছিলাম। তো তুমি করলা কি, খুবই কিউরিয়াস, আমাকে জিজ্ঞাসা করছো যে ঠিক আছে তাইলে আপনি রওনা দিচ্ছেন কখন? তো আমি বললাম যে 11টার দিকে, রাত 11টায়। তো বললাম যে 11টার দিকে রওনা দিলে, তাহলে 11টা 30 আপনি কোথায় ছিলেন? তো আমি বললাম যে 11টা 30 আমি প্রায় ঢাকা যাওয়ার সময় বগুড়ার কাছাকাছি ছিলাম আর একটু গেলে। তো তুমি বললে তাহলে 12টা 10 আপনি কোথায় ছিলেন? তো আমি বললাম তাহলে 12টা 10 আমি সাতমাথা ছিলাম বগুড়া। তুমি পরবর্তী জিজ্ঞাসা করলে যে 1টার দিকে আপনি কোথায় ছিলেন? তখন আমি বিরক্ত হয়ে তোমাকে বললাম যে এই যে বাবা, এই যে এটা হলো আমার পুরা জার্নির জন্য একটা ফিল্ড ইকুয়েশন। এই হলো ফিল্ড ইকুয়েশন, যেইটার দূরত্ব হলো মিটারে। এখন তোর যেখানে মন চায় যতক্ষণ পর তুই সময়ের মান বসাই দে, তাহলে আমার সরণ তুই পাবি। বুঝছো ফিল্ড ইকুয়েশন কি? যেখানে যদি আমি সময় বসাই 2 মিনিট, তাহলে 2 মিনিট আমি কতটুকু গেছিলাম সেটা আমি বের করে ফেলতে পারবো। যদি আমি এখানে 5 মিনিট বসাই, তাহলে 5 মিনিট আমি কতটুকু গেছি সেটা আমি বের করতে পারবো। এরকম। তো এইটা হলো আমার পুরা জার্নির জন্য ফিল্ড ইকুয়েশন, মানে পুরা জার্নিটাকে যদি আমি ক্ষেত্র হিসেবে কল্পনা করি, এই ক্ষেত্রের জন্য আমার এই সমীকরণটা, এই সমীকরণে মান বসাই দিলে আমি যে কোনো সময়ের জন্য আমি আমার সরণ বের করতে পারবো। এবং ওইভাবে যদি আমি ঢাকা পর্যন্ত না গিয়ে যদি ওইভাবে আমি চলতেই থাকি, ধরো এই ইকুয়েশন অনুযায়ী যদি আমি চলতেই থাকি আগামী 7 দিন, তাহলে আমি 7 দিনে কতটুকু দূরত্ব যাইতে পারবো সেটাও আমি এখান থেকে বের করতে পারতাম। তাহলে এই ইকুয়েশনগুলোকে বলা হয় ফিল্ড ইকুয়েশন। তাহলে এই ফিল্ড ইকুয়েশনটা দেখে তুমি কি বুঝতেছো? এটা কোন ক্ষেত্রের ফিল্ড ইকুয়েশন? স্কেলার ক্ষেত্র না ভেক্টর ক্ষেত্র? স্কেলার ক্ষেত্র, কারণ এখানে কোনো ডিরেকশন উল্লেখ করা হয়নি। যে আমি কোন দিকে গেছি সেটা গুরুত্বপূর্ণ না, মানে হলো আমি গেছি কত দূরত্ব অতিক্রম করছি সেটা গুরুত্বপূর্ণ। যে আমি 10 মিনিট পরে আমি কোথায় ছিলাম, 15 মিনিট পরে আমি কোথায় ছিলাম, সেটার জন্য এই ইকুয়েশনটা হলো সেই ফিল্ড ইকুয়েশন। আচ্ছা, এবার ভেক্টর ক্ষেত্র।
ভেক্টর ক্ষেত্রের জন্য যদি আমি ফিল্ড ইকুয়েশন চিন্তা করি, তাহলে ভেক্টর ক্ষেত্রের ফিল্ড ইকুয়েশনগুলো হবে এরকম। ধরো এরকম হলো এক্স এক্স আই ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এরকম। এইটা হলো ভেক্টর ক্ষেত্রের জন্য ফিল্ড ইকুয়েশনগুলো হয় এরকম। কারণ ভেক্টর ক্ষেত্রে অবশ্যই দিক থাকতে হবে। যেমন ওই যে আমি কি বললাম, যেখান থেকে আমি কর্নার পর্যন্ত যদি যাই, যদি আমার সরণটা এখান থেকে ওই কর্নার পর্যন্ত হয়, তাহলে সেখানে আমি 3টা অক্ষ বরাবরই দূরত্ব অতিক্রম করছি। তাহলে 3টা অক্ষ বরাবর যদি দূরত্ব অতিক্রম করে থাকি, তাহলে আমি এই সমীকরণ থেকে সেই দূরত্বটা বের করতে পারবো। ঠিক আছে? তাহলে এখান থেকে যখন আমি ওইখানে গেলাম, এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব আছে, ওয়াই অক্ষ বরাবর একটা দূরত্ব আছে, জেড অক্ষ বরাবর একটা দূরত্ব আছে। এখন আমরা বের করতে চাই ভেক্টর ক্যালকুলাসে যে স্কেলার ক্ষেত্র এবং ভেক্টর ক্ষেত্র এরা কিভাবে পরিবর্তন হয়। এখন কথা হলো পরিবর্তন বের করার কি দরকার, পরিবর্তন বের করে আপনি কি করবেন। এখন আসো, আমরা একটা টেম্পারেচার, যে রুমের টেম্পারেচারের কথা বললাম না, ধরো রুমের টেম্পারেচার বা তাপমাত্রার জন্য আমি একটা ফিল্ড ইকুয়েশন বানালাম। এই রুমের জন্য 4x স্কয়ার প্লাস 2x প্লাস 1 এত ডিগ্রি সেলসিয়াস। বুঝো ভালো করে, ভালো করে বুঝো। দেখো এইটা হলো তাপমাত্রাটা এত ডিগ্রি সেলসিয়াস, এটা হলো ফিল্ড ইকুয়েশন। ফিল্ড ইকুয়েশন মানে এই পুরো ঘরের জন্য। এখন এই পুরো ঘরের সব বিন্দুতে কি তাপমাত্রা সেম হবে? আচ্ছা, এটাকে আমি 3টা জায়গাতে ধরো এরকম এক্স ওয়াই জেড 3টাই নিলাম এরকম ধরো, তাহলে প্রত্যেকটা বিন্দুতে কি তাপমাত্রা সেম হবে? ফ্যানের নিচে বসলে সেখানে কি হবে? একটু ঠান্ডা লাগে, গরম কম লাগে। কর্নারের দিকে গেলে যেমন আমার এখানে একটু গরম বেশি লাগবে, এখানে ফ্যানের বাতাস সহজে আসতেছে না। এরকম প্রত্যেকটা স্পেসিফিক বিন্দু যদি আমি চুজ করি, তাহলে সেই বিন্দুতে কি তাপমাত্রা সেম হবে? সেম হবে না। ধরো আমি তাপমাত্রা বের করতে চাই যে আমি যেখানে দাঁড়ায় আছি, তাহলে আমি যেখানে দাঁড়ায় আছি এই রুমের মধ্যে, এই রুমটাকে যদি আমি প্রসঙ্গ কাঠামো হিসেবে ধরি, তাহলে আমি যেই পজিশনে দাঁড়ায় আছি এই পজিশনের কি একটা বিন্দু আছে যে এই অক্ষ থেকে দেয়াল থেকে দূরত্ব, ওই দেয়াল থেকে দূরত্ব, এই দেয়াল থেকে দূরত্ব। তাহলে এই বিন্দুটাকে আমি বললাম যে 1 2 4 এরকম বিন্দু। বুঝতে পারছো? এরকম বিন্দু 1 2 4 এই বিন্দুটা। ও আচ্ছা, দুইটা একই কথা বলছি। এই দেয়াল থেকে নিলে আর ওই দেয়াল থেকে নেওয়ার দরকার নাই। এই দেয়াল একটা, পিছনের দেয়াল একটা, আর উচ্চতা একটা, উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে এরকম। তাহলে এইটা হলো একটা বিন্দু। তাহলে এই বিন্দুতে আমার এখানে টেম্পারেচার কত সেটা যদি আমি বের করতে চাই, তখন আমি কি করবো? এই বিন্দুটা বসাই দিব। তাহলে 4 1 2 2 প্লাস 4, তাহলে 4 প্লাস 4 প্লাস 4 12 ডিগ্রি সেলসিয়াস। যদি এত কম, যদিও এত কম না এই রুমের টেম্পারেচার, বাট ধরো কথার কথা আসছে আর কি, 12 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমার এখানে তাপমাত্রা কত এই হিসাবে, এই ইকুয়েশন হিসেবে 12 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? এখন তোমাদের ওখানে তাপমাত্রা কত? তোমাদের ওখানে তাপমাত্রা কত? তাহলে তোমাদের ওখানে ধরো বিন্দু এই ওয়াল থেকে, এই ওয়াল থেকে তোমাদের ওখানে দূরত্ব একটু বাড়ছে না? তো ধরো এখান থেকে আমি দূরত্বটা নিচ্ছি যেটা 1, তো তোমাদের ওখানে আমি দূরত্বটা 1 তো আর নিতে পারবো না, ধরো আমি নিলাম 4। উচ্চতা, উচ্চতা মানে জেড অক্ষ, তাহলে জেড অক্ষ কি সে সেমই আছে, সেম দূরে আছে। তোমরা, আমি দাঁড়ায় আছি, তোমরা বসে আছো, একই কথা। এবার তোমাদের আরেকটা দেয়ালে দূরত্ব কোনটা লাগবে? এটা। তাহলে এই দেয়াল থেকে তোমরা একটু কাছে আসো, তাহলে আমি ধরলাম এটা নিলাম 2। তাহলে এবার আমি এই বিন্দুতে বের করতে চাই। আচ্ছা, এবার খেয়াল করো, এবার যদি বসাই দিই 4 4 16, 4 16 64 প্লাস 4 প্লাস 4, তাহলে 72 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? মানে কথার কথা বলতেছি, এটা ফিল্ড ইকুয়েশন তো এরকম হয়নি, মানে এইরকম তো ইকুয়েশনটা হয়, বাট কথার কথা আর কি, ধরে নাও এরকম বিষয় যে দূরত্ব যখন আমি চেঞ্জ করলাম বিন্দু, তখন কি তাপমাত্রা চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হলো অনেক বেশি। এখন এরকম প্রত্যেকটা বিন্দুর জন্য তো আমি এরকম বিন্দু ধরে ধরে চেঞ্জ বের করতে পারি না, এটা তো আসলে পসিবল না। তাহলে আমরা সবসময় চেষ্টা করব কি, চেঞ্জটা একবারে বের করার, যেন একবারে বের করা যায়। যেখান থেকে আমি যদি ওইখানে যাই, তাহলে আমি তাপমাত্রা কতটুকু পার্থক্য পাবো, মানে চেঞ্জ কতটুকু হবে। চেঞ্জ তুমি এখান থেকে বের করতে পারবা কি, এই যে 72 থেকে 12 বিয়োগ করে এরকম ভাবে তুমি বের করতে পারবা। আচ্ছা, এখন তুমি যদি এইভাবে চিন্তা করো, দেখো প্রথম অংশটুকু কি এক্স অক্ষের জন্য, পরেরটুকু কি ওয়াই অক্ষের জন্য জেড। দেখুন 3টা বিন্দু, ধরো আমি যখন উচ্চতা অনুযায়ী দূরত্ব অতিক্রম করবো, মানে আস্তে আস্তে একটু উপরের দিকে উঠে যাব, তখন আমার কিন্তু শুধু জেড এর মানটা বাড়বে, আর বাকিগুলো কিন্তু চেঞ্জ হবে না।
আবার এক্স অক্ষটা কখন চেঞ্জ হবে, যখন ধরো এই দেয়াল থেকে আমি একটু দূরে সরে গেলাম, তখন আমার এক্স অক্ষটা চেঞ্জ হবে। তার মানে ধরো আমি যদি শুধুমাত্র এই বরাবর হালকা সরে আসি, তাহলে আমার এই ক্ষেত্রে শুধুমাত্র কি চেঞ্জ হবে, শুধু এক্স এর মানটা চেঞ্জ হবে, ওয়াই আর জেড তো চেঞ্জ হচ্ছে না এই দুইটা। তাহলে এই মান ইন্ডিভিজুয়ালি চেঞ্জ হওয়ার মানে কি, প্রত্যেকটা দিক অনুযায়ী মান চেঞ্জ হবে। যখন এক্স এর মান মানে যখন আমি শুধু এই বরাবর আগাবো, তখন শুধুমাত্র এক্স এর মান চেঞ্জ হওয়ার জন্য আমি একটা তাপমাত্রা পাবো। যদি আমি শুধুমাত্র এখান থেকে আমি এই পর্যন্ত আসি, শুধু সামনে আগালাম, তাহলে এই দিকে আগানোর জন্য কি পাবো, আমি আরেকটা তাপমাত্রা পাবো। আবার ধরো আমি এইখানেই আসি, কিন্তু আমি হালকা একটু উপরে উঠে গেলাম, তখন কি আমি আবার আরেকটা তাপমাত্রা পাবো। তার মানে তিনটা দিকের জন্য আমি এই তিন ধরনের পরিবর্তন পাচ্ছি। তাহলে যদিও এটা স্কেলার ক্ষেত্র, বাট পরিবর্তনটা আমি পাচ্ছি কি দিক অনুযায়ী। তাহলে পরিবর্তনটা কি হবে, পরিবর্তনটা ভেক্টর হবে। বুঝতে পারছো? দেখো এখন পরিবর্তনটা আমরা কেমনে বের করব, পরিবর্তনটা খেয়াল করো, এটা কি এক্স অক্ষের জন্য না, তাহলে টি ইজ ইকুয়াল টু 4x স্কয়ার, টি ইজ ইকুয়াল টু 4x স্কয়ার, শুধু আমি এক্স এর অংশ নিলাম। তাহলে এখানে যদি তুমি এক্স এর মান 1 বসাও, তাহলে তাপমাত্রা কত আসবে 4। যদি এক্স এর মান তুমি 2 বসাও, তাপমাত্রা কত আসবে, হ্যাঁ 16। যদি তুমি এক্স এর মান 3 বসাও, তাহলে তাপমাত্রা কত আসবে, হ্যাঁ 36। আচ্ছা এরকম করে, আচ্ছা যদি তুমি এক্স এর মান 4 বসাও, তাহলে তাপমাত্রা কত আসবে 64। দেখো এই যে পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে পরিবর্তন কত 12, এখানে পরিবর্তন কত 20, এখানে এরকম পরিবর্তন পাবা, ঠিক আছে। তাহলে পরিবর্তনটা কিভাবে হচ্ছে খেয়াল করো দেখি, এখান থেকে পরিবর্তনটা কতটুকু কি হারে পরিবর্তন হচ্ছে, 8 করে বাড়তেছে না, বাড়তেছে কত করে 8 করে। ওকে, যদি আমরা দেখো একটা মজার, এখানে খুব সুন্দর একটা মজার বিষয় আছে, 4x। তাহলে এবার তুমি এখানে x এর মান 1 নাও, তাহলে t এর মান কত 4। 4x আমি কেন নিলাম, যে এটা আমার একটা আলাদা ইকুয়েশন, মানে এটার অংশ না, আলাদা। তাহলে x এর মান ধরো 2, তখন t এর মান কত হবে 8, x এর মান 3, তখন t এর মান কত হবে 12। তাহলে কত করে বাড়তেছে, 4 করে বাড়তেছে না। এখন এটাকে যদি আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতাম, তাহলে ডিফারেন্সিয়েশন করো d dx অফ 4x স্কয়ার, তো বলো দেখি ডিফারেন্সিয়েশন কি হবে, 4 × 2x, তাহলে 8x। এই যে দেখো x এর মান অনুযায়ী 8 করে পরিবর্তন হচ্ছে, কত পরিবর্তন হচ্ছিল 8 করে প্রতিবার। তাহলে বারবার তোমার আর করার দরকার নেই, তুমি যখন ডিফারেন্সিয়েশন করবা তখন ডিফারেন্সিয়েশন তোমাকে একাই বলে দিবে যে কি হারে পরিবর্তন হবে, ঠিক আছে। আচ্ছা এবার এখানে দেখো, এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করো, x এর ডিফারেন্সিয়েশন তো 1, তাহলে d dx অফ 4x করলে কি হবে 4। দেখো প্রত্যেক জায়গাতে কত 4 করে পরিবর্তন হচ্ছে। এই জন্যই আমরা ডিফারেন্সিয়েশন ব্যবহার করি কি করার জন্য, পরিবর্তন বের করার জন্য, যে আমি যখন এক অবস্থান থেকে আরেক অবস্থানে আমার পজিশন চেঞ্জ করব, তখন আমি পরিবর্তন কতটুকু পাবো, পরিবর্তন কত হবে। তাহলে ডিফারেন্সিয়েশনের কাজ হলো পরিবর্তন বের করা। আচ্ছা এখন পরিবর্তনটা কি হতে পারে, পরিবর্তনটা হতে পারে এক্স অক্ষের দিকে একরকম, ওয়াই অক্ষের দিকে একরকম, জেড অক্ষের দিকে একরকম। যেমন দেখো এক্স অক্ষের দিকে যখন আমি 1 ঘর আগালাম, তখন তাপমাত্রা কত 4, যখন আমি 2 ঘর আগালাম, তখন তাপমাত্রা কত 16। তার মানে পরিবর্তন হয়েছে কত 12 ডিগ্রি সেলসিয়াস, 12 চেঞ্জ হয়েছে 1 ঘরের জন্য, 12 1 ঘরের জন্য 12 চেঞ্জ হয়েছে। আবার এখানে 1 ঘরের জন্য কত 4 চেঞ্জ হয়েছে, কোন দিকে এক্স অক্ষের দিকে। সে ওই অবস্থার জন্য ওয়াই আর জেড চেঞ্জ হয়নি, যখন আবার 3 দিকে আমি যাব, তখন আবার 3টাই চেঞ্জ হবে, এরকম। তাহলে পরিবর্তন বের করার জন্য আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে, d dx অফ i, i মানে x অক্ষ। যেমন এই যে x এর পরিবর্তনটার জন্য আমি বোঝাচ্ছি এটা কোন দিকে, x অক্ষের দিকে, তো এটা আমি এই জন্য দিকটা উল্লেখ করে দিলাম। এরপরে d dy অফ j, d dz কে, এইটা দ্বারাই কি বোঝাচ্ছে পরিবর্তন। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে সেটা আমি বুঝবো কি এক্স অক্ষের দিকে পরিবর্তন, ওয়াই এর সাপেক্ষে হলে ওয়াই অক্ষের দিকে, জেড এর সাপেক্ষে হলে জেড অক্ষের দিকে। এবার আসো এখানে একটু হালকা চেঞ্জ আছে, এই ডিটাকে ডি না লিখে এখানে লেখা হয় ডেল, এরকম বাঁকা করে 1 মতো লেখা, বাঁকা করে লেখা হয় কার মতো 1 মতো। তাহলে বাঁকা করে 1 মতো করে লেখা, তাহলে সোজা ডি আর এই 1 মতো ডি, এটাকে বলে ডেল।
এই ডি আর ডেলের মধ্যে পার্থক্য কি? ডি আর ডেলের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে, যেই পার্থক্যটা তোমার ইন্টারমিডিয়েটে খুব একটা গুরুত্বপূর্ণ না, তারপরেও দেখো এরকম লিখবা, এরকম একটু বাঁকা করে এরকম, এই যে ডেল ডেল এক্স এরকম। এখন দেখো এই ডি ডি এক্স আর ডেল ডেল এক্স এর মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে, আসলে পার্থক্যটা একটু বুঝি আমরা। এটাকে বলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণ। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে আংশিক অন্তরীকরণ। তাহলে আংশিক অন্তরীকরণটা কিরকম হবে? ডি ডি এক্স। আচ্ছা, আমার কাছে একটা সমীকরণ আছে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তা আমি বললাম যে উভয় পক্ষকে অন্তরীকরণ করো এক্স এর সাপেক্ষে, তাহলে বাম পাশে কি আসবে? ডি ডি এক্স আসবে না? ডান পাশে কি আসবে? ডি ডি এক্স আসবে। তাহলে বামের ডিফারেন্সিয়েশনটা কি হবে? নর্মালি এটা আমাদের হিসাব অনুযায়ী 0 হওয়ার কথা, কারণ y এর মধ্যে তো x নাই। কিন্তু দেখো এখানে একটা মজার বিষয় আছে, এই yটা 0 হবে না, dy dx হবে। এটা কেন 0 হবে না? কারণ এই যে yটা তো ধ্রুবক না, yটা তো x এর উপরে ডিপেন্ডেন্ট। মানে যদি x চেঞ্জ হয় তাহলে তো y চেঞ্জ হবে, যদি x চেঞ্জ হয় তাহলে তো y চেঞ্জ হবে। yটাকে ডিরেক্ট ধ্রুবক বলা যাবে না। তাহলে এখানে এটাকে আমাদের রাখতে হবে dy dx। এগুলো তোমরা যখন ম্যাথের ক্যালকুলাস করবে তখন এগুলো তোমার একদম ক্লিয়ার হবে সব, এটা নিয়ে ভয়ের কিছু নাই এখনই। ডি dy dy dx, তাহলে নর্মালি yটা কি 0 হলো না? এখানে আমরা ধ্রুবক হিসেবে ধরলাম না y কে, কারণ y x এর একটা ফাংশন, y x কে রিপ্রেজেন্ট করে, y x কে রিপ্রেজেন্ট করতেছে। এবার x এর মান চেঞ্জ হওয়ার ফলে y এর মান চেঞ্জ হবে। কিন্তু যদি এটাকে আমি বলতো, আমাকে যদি বলতো যে উভয় পাশে আংশিক অন্তরীকরণ করো, যদি বলতো উভয় পাশে আংশিক অন্তরীকরণ করো, এবার দেখা দেখির কিছু নাই, x মানে xই, x এর বাইরে আর কিছু নাই, এবার হবে 0। তো পার্থক্য হলো এতটুকুই, যে আংশিক অন্তরীকরণ যখন আমরা নিব তখন আংশিক অন্তরীকরণের জন্য আমাদের ডেল ইউজ করতে হবে। মানে এখানে তোমার এই ডিওয়াই ডিএক্স এগুলো ভাবা টাবার দরকার নাই, তুমি দেখবা এক্স এর ভিতরে এক্স নাই, 0, ওয়াই থাক জেড থাক যা কিছু থাকে থাক, এক্স এর সাপেক্ষে এক্স নাই, 0, সোজা হিসাব। তাহলে এই জন্য এটাকে আমরা ডেল হিসাবে লিখি। তো এই ডি না লিখে ডেল, কিন্তু কার্যক্রম বা সূত্র সব একই রকম, সব সূত্র কার্যক্রম এগুলো সব সেম। বুঝতে পারছো? তাহলে এইটা হলো আংশিক অন্তরীকরণ বোঝায়। এটার একটা নাম আছে, এইটার একটা নাম আছে যেটাকে বলা হয় ভেক্টর অপারেটর বা নাবলা। এটা একটা নাম আছে যেটা ভেক্টর অপারেটর বা নাবলা। এই ভেক্টর অপারেটরটাই আমরা ব্যবহার করব ভেক্টর ক্যালকুলাসের জন্য। আসো তাহলে এতক্ষণ যা যা বললাম সেগুলোর একটু সামারি বলে দেই, যতক্ষণ ধরে কি কি আলাপ করা হলো। হ্যাঁ হ্যাঁ, অঙ্ক আছে তো, করবো তো আমরা এগুলো পরে, মানে করবো বলতে আগামী ক্লাসে। আজকে তো আর পুরোটা শেষ করা সম্ভব হবে না, অঙ্ক তো আছেই, অঙ্ক তো করবো না। অনেক আছে বলতে আমরা তো ডিফারেন্সিয়েশন অঙ্ক করবো না, আমরা এখানে জাস্ট খালি ভেক্টরে যতটুকু লাগবে সেটা করব। দেখো তাহলে এতক্ষণ যা যা বললাম সেগুলো আমি একটু সামারি বলে দিই, এতক্ষণ কি কি আলাপ করা হলো। প্রথমে আমরা আলোচনা করলাম যে ক্যালকুলাস কি এবং ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হয়, ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়, সূত্রের অ্যাপ্লিকেশন কেন করতে হয়, পরিবর্তন বের করার জন্য। এরপরে আমরা বললাম ক্ষেত্র। ক্ষেত্র কি? যেখানে আমাদের ঘটনাগুলো ঘটবে সেটাই হলো ক্ষেত্র, এবং ক্ষেত্রের একটা সমীকরণ থাকে, এটাকে বলে ফিল্ড ইকুয়েশন বা ক্ষেত্র সমীকরণ। এবং এই ক্ষেত্রটা দুই রকম হতে পারে, একটা স্কেলার ক্ষেত্র, একটা ভেক্টর ক্ষেত্র। স্কেলার ক্ষেত্র কোনগুলা? যেখানে স্কেলার রাশি পরিমাপ করা হয় বা স্কেলার রাশি থাকে সেটাকে আমরা বলি স্কেলার ক্ষেত্র। ভেক্টর ক্ষেত্র কোনটা? ভেক্টর ক্ষেত্র মানে হলো যেখানে ভেক্টর রাশি থাকে, ভেক্টর রাশি যেটা থাকে সেটা হলো ভেক্টর ক্ষেত্র। ভেক্টর রাশি পরিমাপ করার জন্য, যেমন মহাকর্ষ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, অভিকর্ষ ক্ষেত্র, এগুলা। ঠিক আছে, এখন এই ক্ষেত্র দুইটার মধ্যে পরিবর্তন বের করব আমরা। পরিবর্তনটা কি? স্কেলার পরিবর্তন, স্কেলার ভেক্টর ক্ষেত্রের জন্য হতে পারে, আবার ভেক্টর ক্ষেত্রের জন্য হতে পারে। আমরা আপাতত আলোচনা করলাম টেম্পারেচার, সেটা কি? স্কেলার ক্ষেত্র।
তাহলে স্কেলার ক্ষেত্রের জন্য যদি আমরা পরিবর্তন বের করতে যাই সেক্ষেত্রেও কিন্তু পরিবর্তনটা ভেক্টর আসে, কারণ পরিবর্তনটা কিন্তু দিক অনুযায়ী পরিবর্তন হয়। এক্স অক্ষের দিকে একরকম পরিবর্তন হবে, ওয়াই অক্ষের দিকে একরকম, জেড অক্ষের দিকে একরকম। তো এই পরিবর্তনগুলো হিসাব করার জন্যই ভেক্টর রাশি আমাদেরকে একটা নতুন অপারেটরের সাথে পরিচয় করায় দেয়, যেটার নাম হলো ভেক্টর অপারেটর বা নাবলা। কারণ এখানে ডেল ডেল এক্স মানে হলো এক্স অক্ষের সাপেক্ষে এবং এক্স অক্ষের দিকে পরিবর্তনের জন্য আই ক্যাপ। ডেল ডেল ওয়াই মানে ওয়াই অক্ষের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, পরিবর্তনটা কোন দিকে, ওয়াই অক্ষের দিকে জন্য জে ক্যাপ। এবং ডেল ডেল জেডটা হলো জেড অক্ষের সাপেক্ষে পরিবর্তন এবং জেড অক্ষের দিকে এই জন্য কে ক্যাপ। ঠিক আছে, এবং এরপর থেকে আমরা ভেক্টর অপারেটরটাকে ব্যবহার করব দুইটা ক্ষেত্রের পরিবর্তন বের করার জন্য। ঠিক আছে, তাহলে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে।